ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 21 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে আগমনী কবিতাটির প্রথম স্তবকটি কবির নাম সহ মুখস্থ লেখো। তো এই হচ্ছে আগমনী কবিতা। এভাবে কবিতার নাম লিখবে, তার নিচে কবির নাম, আর প্রথম এই স্তবক মানে এই 4 লাইন। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ দূর, এই পর্যন্ত। আর যেখানে কমা সেমিকোলন আছে দিয়ে দেবে। 2-এর দাগে বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও। ক, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। খ, পান্তা শব্দটির অর্থ লেখো। পান্তা শব্দটির অর্থ জল দেয়া ভাত। গ, দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। ঘ, কুলুঙ্গিতে কত জোড়া সন্দেশ রাখা ছিল? কুলুঙ্গিতে 3 জোড়া সন্দেশ রাখা ছিল। উঙ, কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। চ, ছন্দে জাদুকর নামে কে পরিচিত? ছন্দে জাদুকর নামে সত্যেন্দ্রনাথ দত্ত পরিচিত। ছ, কুলুঙ্গি শব্দটির অর্থ কি? কুলুঙ্গি শব্দটির অর্থ দেয়ালে ছোট খোপ যেখানে জিনিসপত্র রাখা হয়। বর্গিঞ্জ, মধুর চেয়েও মধুর কি? মধুর চেয়েও মধুর হলো দেশের মাটি। 3-এর কতে দিয়েছে ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কিসের জন্য বিখ্যাত? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোশাস। রাজা ক্রোশাস ঈশপকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি শহরটি সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। ক্ষয় দিয়েছে দেশের মাটি কবিতাটি কার লেখা? এই কবিতায় ধানকে কেন কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে? দেশের মাটি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত। আর কেন ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে? ধান পাকলে তার রং অনেকটা সোনার মতো দেখায়, তাই ধানকে অনেক সময় সোনার ফসলও বলা হয়। তাছাড়া সোনা হলো অতি মূল্যবান এক ধাতু। কৃষিভিত্তিক বঙ্গদেশে ক্ষেতের ফসলই যেহেতু অর্থনীতির প্রধান ভিত্তি, সেহেতু ধান এখানে অতি মূল্যবান সোনাতুল্য ফসল, তাই কবি ধানকে সোনার সঙ্গে তুলনা করেছেন। গ দিয়েছে কল্পলোক কথাটির অর্থ লেখো। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোক মানে কি? কল্পলোকের মানে হলো কল্পনার জগৎ। কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষদের কেউ পায়ে হেঁটে চলে, কেউ ফানুসে চড়ে, কারোর চোখে চশমা, কারোর বা মুখ ভর্তি দাড়ি, কেউ হাসলে ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। ঘ দিয়েছে রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। এই কবিতা অংশটি কোন কবিতার অংশ? ঘুমিও নাকো আর কবিতার অংশ। কবি কে? কবি বিমলচন্দ্র ঘোষ। তাহলে ঘুমিও নাকো আর কবিতার অংশ, কবি হলো বিমলচন্দ্র ঘোষ। আর এই কবিতায় ফানুস কথার অর্থ কি? ফানুসের অর্থ হচ্ছে বলেছে ফানুস কথার অর্থ হলো কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। তার মানে এই যে কেউ বা চড়ে ফানুস মানে বেলুনে চড়ছে আর কি। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন। খোকন রূপকথা জড়িয়ে খোকন ঘুমে মগ্ন। উঙ বলেছে হিংসুটি দিদি কি বই পড়ে ফেলেছে আর হিংসুটির বুক ধড়াস করে উঠল কেন? এই যে হিংসুটি দিদি কি পড়ে ফেলেছে? বোধোদয়, ছেলেদের রামায়ণ আর ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। আর হিংসুটি দিদির বুক ধড়াস করে উঠল কেন? মায়ের কাছ থেকে যখন হিংসুটি জানতে পারল যে মামার দেওয়া পুতুলটা আলমারিতে রাখা আছে, তখন ভয়ে হিংসুটির বুকটা ধড়াস ধড়াস করে উঠেছিল, কারণ আলমারির মধ্যে থাকা সেই পুতুলটাই হিংসার বশে সে নিজে হাতে নষ্ট করে দিয়েছিল। 4 আছে বিপরীত শব্দ লেখো।
গরম হবে ঠান্ডা, অন্ধকার হবে আলো, উপস্থিত অনুপস্থিত, আগমনী বিসর্জন, দূর কাছে বা নিকট, বিশাল ক্ষুদ্র। সমার্থক শব্দ লেখো। চোখ হবে আঁখি, আকাশ খ, সূর্য রবি, গাছ বৃক্ষ, বাড়ি আলয়, আগুন অগ্নি। 6তে আছে বর্ণ বিশ্লেষণ করো। পান্তাবুড়ি, হিংসুটি, ঝমঝম। আচ্ছা, প্রথমে আছে 6-এর কতে আছে পান্তাবুড়ি। খতে আছে হিংসুটি, আর গতে আছে ঝমঝম। আচ্ছা, ঝমঝমটা এখানে লিখে দিচ্ছি। ঝ যোগ অ যোগ ম যোগ অ যোগ ঝ যোগ অ। 7-এ আছে এলোমেলোর বর্ণগুলো সাজিয়ে শব্দ। এটা হবে গাছপালা, বৃষ্টি বাদলা, হামাগুড়ি, আগমনী। 8-এ আছে অর্থ লেখো। বলেছে ফিনফিনে, ফিনফিনে মানে হলো পাতলা। বৃক্ষ মানে গাছ, দমকা মানে জোরালো বাতাস। দমকা হাওয়া মানে, দমকা মানে হঠাৎ জোরে ছুটে আসা। দমকা মানে লিখবে হঠাৎ জোরে ছুটে আসা। ডিঙি ছোট নৌকা, ডাগর মানে বড়। অনুচ্ছেদ রচনা দিয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তো এখানে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটা বলে দিচ্ছে এই অনুচ্ছেদ রচনাটা। আমাদের চারপাশের ঘরবাড়ি, পশু পাখি, নদীনালা, পাহাড় পর্বত, আকাশ বাতাস ইত্যাদি নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। সুতরাং এগুলো নোংরা বা বিষাক্ত হয়ে উঠলেই পরিবেশ দূষিত হয়েছে বলা হয়ে থাকে। প্রধানত পরিবেশ দূষণ 3 রকমের হয়, যথা জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। এছাড়াও ভূমি দূষণ, পরমাণু দূষণের মতো দূষণও বর্তমানে দেখা যায়। নদীতে নোংরা জামাকাপড় কাচা, বাসন মাজা, গরু-মোষ স্নান করানো, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, নর্দমার দূষিত জল, কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ ইত্যাদিই হচ্ছে জল দূষণের প্রধান কারণ। গাড়ি কিংবা কলকারখানার বিষাক্ত ধোঁয়া, তাপবিদ্যুৎ কেন্দ্র, রেফ্রিজারেটর থেকে নির্গত বিষাক্ত গ্যাস প্রভৃতি বায়ুকে দূষিত করে। যানবাহনের হর্নের আওয়াজ, মাইক বা লাউডস্পিকারের শব্দ, শব্দবাজির শব্দ প্রভৃতি হলো শব্দ দূষণের মূল কারণ। এই দূষণের ফলে ক্রমশ বদলে যাচ্ছে আমাদের ঋতুচক্র। দেখা দিচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা অম্লবৃষ্টির মতো সমস্যা।
মানুষের মধ্যেও ক্রমশ দানা বাঁধছে বিভিন্ন অসুখ। এই সমস্যা থেকে মুক্ত হতে গেলে সবার আগে আমাদের সচেতন হতে হবে। প্রথমেই দরকার আমাদের বাড়ির এবং এলাকার আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রত্যেককে সরকার নির্ধারিত শব্দসীমাকে মেনে চলতে হবে। আর সর্বোপরি দরকার প্রচুর বৃক্ষরোপণ, কারণ একমাত্র গাছই পারে দূষিত বায়ুকে গ্রহণ করে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করতে। তাই পরিবেশ দূষণ রোধে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে যদি প্রাণীজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদের সকলকে সম্মিলিতভাবে এই পরিবেশ দূষণ রোধ করতেই হবে। 10-এ আসি। 10-এ বলেছে বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কী কী? লিখবে বচন কথার অর্থ হলো সংখ্যা, যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বচন হচ্ছে 2 প্রকার, যথা একবচন এবং বহুবচন। 11তে দিয়েছে পদ কাকে বলে, উদাহরণ সহ বিশেষণ পদের সংজ্ঞা দাও। পদ লিখবে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়, আর বিশেষণ পদ হচ্ছে যার দ্বারা বিশেষ্য পদের দোষ গুণ বোঝায় তাকে বিশেষণ পদ বলা হয়। যেমন রাম ভালো ছেলে। এখানে ভালো হলো বিশেষণ পদ। বারোতে আছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। খাঁটি মানে পরিশ্রম করা, খাঁটি বিশুদ্ধ। গা মানে গ্রাম, গা মানে শরীর। এখানে একটা অনুচ্ছেদ দিয়েছে, পড়ে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। বলেছে উদ্ভিদ দেহ খাদ্য তৈরির জন্য গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ও ত্যাগ করে প্রচুর পরিমাণে অক্সিজেন। উদ্ভিদ ও প্রাণী দেহে সবসময় শক্তি উৎপাদনের জন্য প্রয়োজন হয় খাদ্য আর অক্সিজেনের, আর বাতাসে ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড। এই দুইটি কাজের জন্যই বাতাসে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা যথাযথ থাকে। উদ্ভিদ না থাকলে বাতাসে অক্সিজেন থাকবে না। উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ হয় শুধুমাত্র দিনের বেলায়, আর সমস্ত উদ্ভিদ ও প্রাণীর শ্বাসক্রিয়া হয় দিন ও রাত্রি সকল সময়। তাহলে কতে দিয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোন দেহে হয়, উদ্ভিদ দেহে হয়। খ শক্তি উৎপাদনের জন্য কিসের প্রয়োজন হয়, এই যে প্রয়োজন হয় খাদ্য আর অক্সিজেনের, খাদ্য ও অক্সিজেনের। গ বলেছে উদ্ভিদ ও প্রাণীরা কখন শ্বাসক্রিয়া করে, এই যে সমস্ত উদ্ভিদ ও প্রাণীরা শ্বাসক্রিয়া হয় দিন রাত্রি সকল সময়ে, এটা গ। ঘ খাদ্য তৈরির সময় বাতাসে কোন গ্যাস মিশে যায়, খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন গ্যাস মিশে যায়। এই যে ত্যাগ করে, যে উদ্ভিদ দেহ খাদ্য তৈরির জন্য গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড আর ত্যাগ করে প্রচুর পরিমাণে অক্সিজেন, তাহলে খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন গ্যাস মিশে যায়।